ঢাকা সহ সারা দেশে শুরু হয়েছে বিএনপির অবস্থান কর্মসূচি। সকাল 10টায় শুরু হওয়া এই কর্মসূচি চলবে বেলা 12টা পর্যন্ত। কর্মসূচিতে অংশ নিতে দলটির নেতাকর্মীরা সকাল থেকেই আসতে থাকেন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে। কর্মসূচি থেকে গ্যাসের দাম বাড়ানোকে অযৌক্তিক ও গণবিরোধী অভিহিত করে এই সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানায় দলটি। কিছু ব্যবসায়ীকে অতিরিক্ত লাভ করিয়ে দিতেই সরকার গ্যাসের দাম বাড়াচ্ছে বলে শুরু থেকেই অভিযোগ করে আসছে বিএনপি। দর্শক, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মহসিনুর রহমান বাদল এবং বরিশাল থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন কাউসার হোসেন রানা। শুরুতেই যাব বাদলের কাছে। বাদল, কর্মসূচিতে কি বলছেন বিএনপি নেতারা? ঠিক 10টায় কিন্তু বিএনপি গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে যে কর্মসূচি, অবস্থান কর্মসূচি, সেটি শুরু করেছে এবং কেন্দ্রীয়ভাবে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে তারা এই অবস্থান কর্মসূচিটি পালন করছেন। এবং গ্যাসের দাম 23 তারিখ গ্যাজেট আকারে বৃদ্ধির পরপরই কিন্তু বিএনপির মহাসচিব অভিযোগ করেছিলেন যে অযৌক্তিকভাবে এই গ্যাসের দাম বাড়ানো হয়েছে এবং তারপরই গত 28 তারিখ একটি সংবাদ সম্মেলন করে তারা এর প্রতিবাদে এই অবস্থান প্রতিবাদে এই কর্মসূচিটি ঘোষণা করেন এবং তার প্রতিবাদেই আজকে এই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে কিন্তু কেন্দ্রীয় নেতা সহ দলের যারা তৃণমূলের বিভিন্ন নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এসে অবস্থান নিয়েছেন। আপনারা বলছেন যে গ্যাসের দাম বাড়ানোটা অযৌক্তিক। কেন মনে করছেন অযৌক্তিক? কারণ যে কোনো এই ধরনের কমোডিটি, এই ধরনের যেগুলো জনগণের ক্রয় ক্ষমতার উপর আঘাত করে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা যেখানে যে সমস্ত মূল্যবৃদ্ধি আঘাত করে, সেগুলোর একটা প্রক্রিয়া আছে। কোনো ধরনের প্রক্রিয়া ফলো করে নাই এবং একটির পর এক বারবার তারা এই মূল্য বৃদ্ধি করছে এবং এই মূল্য বৃদ্ধির পেছনে তারা কোনো যুক্তি দেখায়নি, কোনো প্রক্রিয়া ফলো করেনি এবং এককভাবে, যেহেতু তারা জনগণের কাছে জবাবদিহি নয়, নির্বাচিত নয়, একটার পর একটা সিদ্ধান্ত যেটা জনগণের ক্রয় ক্ষমতার উপর আঘাত করছে। তাসকিন, শুনছিলেন যে আসলে বিএনপির নেতার, বিশেষ করে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছ থেকেই আমরা জানলেন যে কেন তারা গ্যাসের মূল্য বৃদ্ধিকে অযৌক্তিক মনে করছেন। তাসকিন, বাদল, আপনি আমাদের সাথে থাকুন। এবার একটু ঘুরে আসবো বরিশাল থেকে আমাদের সাথে আছেন কাউসার হোসেন রানা। রানা, বিএনপির অবস্থান কর্মসূচি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? আপনি যেমনটি জানেন যে বরিশাল জেলা বিএনপির কার্যালয়টি কিন্তু বরিশাল নগরীর প্রাণকেন্দ্রে সদর রোডে অবস্থিত। এখানে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এখন এখানে কর্মসূচি শুরু করার জন্য সামগ্রিক প্রস্তুতি চলছে। সকাল 10টায় এই কর্মসূচি শুরু হবে এবং এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সরোয়ার। আমার সাথে এখানে উপস্থিত আছেন মহানগর বিএনপির সহকারী সম্পাদক আনোয়ারুল হক তারিন। আমরা তার কাছে জানতে চাইবো এখন পর্যন্ত তারা কি কি প্রস্তুতি সম্পন্ন করেছেন। আমরা মোটামুটি সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা যেই জন্য আজকে কথা বলতে চাচ্ছি, গ্যাসের উপরে সারা দেশে প্রতি মাসে গ্যাসে লাভ হচ্ছে গভর্নমেন্টের 325 কোটি টাকা। হয়তো কেন গ্যাসের দাম বাড়িয়েছে এটা বোধগম্য নয়, তাই দেশবাসীকে অবহিত করার জন্য আজকে আমরা এই প্রতিবাদ কর্মসূচি করেছি। যেখানে 62,000 টাকা ঋণ খেলাপি, তাদের টাকা যদি উঠায় তাহলে এই সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু এই গ্যাসের মূল্য সমস্ত লোকের উপরে, সারা দেশে প্রতিটা লোকের উপরে বাড়বে। যেরকম আপনার সিলিন্ডার ছিল গত মাসে 800 টাকা, সেটা কালকে হয়েছে 1000 টাকায় নেমেছে একটি সিলিন্ডারের দাম। এ হলো উন্নয়নমূলক কর্মকাণ্ড দেশের। বাড়ার সাথে সাথে সবকিছু বাড়ে এই সাধারণ লোকের উপরে। যেরকম কিছুদিন আগে তারা জিম্মি করেছে সারা দেশকে শ্রমিক আন্দোলনের নামে, বলে যে শ্রমিক আন্দোলন। ধন্যবাদ আপনাকে। বুঝতে পারছেন যে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তারা এই কর্মসূচি আহ্বান করেছে এবং তারা জনগণের স্বার্থেই তারা এই প্রতিবাদ কর্মসূচি করেছে বলে তিনি জানালেন। তাসকিন, রানা এবং বাদল, আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন মহসিনুর রহমান বাদল এবং বরিশাল থেকে আমাদের সাথে ছিলেন কাউসার হোসেন রানা।
ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি আনোয়ারের A1 পাইপ মাটির 1200 ফুটের বেশি গভীর পর্যন্ত চাপ নিতে সক্ষম। বছরের পর বছর পার নো টেনশন। আনোয়ারের A1 বোরিং পাইপ, চাপের বাপ। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা শেষ হচ্ছে আজ। বুধবার পর্যন্ত নির্বাচন কার্যালয় থেকে মেয়র পদে 6, কাউন্সিলরে 193 এবং সংরক্ষিত কাউন্সিলর পদে 45 জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়ন জমা দিয়েছেন 28 জন কাউন্সিলর ও 5 জন সংরক্ষিত কাউন্সিলর। এখন পর্যন্ত মেয়র পদে কেউ মনোনয়নপত্র জমা দেননি। মনোনয়ন প্রত্যাহার করা যাবে 14 মার্চ পর্যন্ত। আগামী 30 মার্চ ভোট হবে কুমিল্লা সিটি কর্পোরেশনে। দর্শক, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন সম্পর্কে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান হিমেল। কুমিল্লা থেকে সরাসরি তিনি বলছেন। হিমেল, মেয়র পদে কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন কিনা? না, এখন পর্যন্ত মেয়র পদে কেউ মনোনয়ন জমা দেননি। তবে খবর হলো এখানকার রিটার্নিং কর্মকর্তা তিনি আমাদের কাছে যে তথ্য দিয়েছেন সেই অনুযায়ী এখন পর্যন্ত মেয়র পদে মোট মনোনয়ন সংগ্রহ করেছেন 6 জন। তার মধ্যে আওয়ামী লীগের 2 জন প্রার্থী রয়েছেন। আপনি যদি চিত্রটা দেখেন, এখানকার সকাল থেকেই নির্বাচনে যারা কর্মকর্তা রয়েছেন তারা কাজ চালিয়ে যাচ্ছেন এবং নির্বাচনে যারা প্রার্থী রয়েছেন তারাও এখানে আসছেন এবং তারা মনোনয়নপত্র জমা প্রদান করছেন। তো আমি একটু এখানকার সার্বিক পরিস্থিতির ব্যাপারে আমি একটু এখানকার রিটার্নিং কর্মকর্তা রকিবউদ্দিন মণ্ডল তার সাথে একটু কথা বলে জানতে চাই যে এখন পর্যন্ত সার্বিকভাবে নির্বাচনের পরিস্থিতি কেমন দেখছেন? নির্বাচনের পরিস্থিতি অত্যন্ত ভালো। আমরা ইতিমধ্যে মনোনয়নপত্র সবাইকে বিতরণ করেছি। আজকে মনোনয়নপত্র দাখিলের সর্বশেষ তারিখ। ইতিমধ্যে মোট 6 জন প্রার্থী মেয়র প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছে এবং সাধারণ প্রার্থী কাউন্সিলর 193টা মনোনয়নপত্র গ্রহণ করছে এবং সংরক্ষিত প্রার্থীরা মোট 28 জন মনোনয়নপত্র গ্রহণ করছে। অনেকে মনোনয়নপত্র জমা দিছে। আজকে মনোনয়নপত্র দাখিলের সর্বশেষ তারিখ এবং ভোটাররা ইতিমধ্যে সমর্থকরা যারা আসবে তাদের প্রচুর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে করে মনোনয়নপত্র দাখিলের সময় কোনো অসুবিধা না হয় এবং সবাই যেন আচরণবিধি যথাযথভাবে পালন করে তার জন্য আমাদের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ধন্যবাদ আপনাকে। তাসকিন, আপনি শুনছিলেন যে এখানকার নির্বাচনের যিনি রিটার্নিং কর্মকর্তা রকিবউদ্দিন মণ্ডল তিনি নির্বাচনের প্রার্থীদের সম্পর্কে যে তথ্য রয়েছে সেটি জানাচ্ছিলেন। তবে এই মুহূর্তের খবর হলো যে আর কিছুক্ষণের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত যিনি প্রার্থী রয়েছেন আঞ্জুম সুলতানা সীমা, তিনি সকাল 10:30টায় তার মেয়র পদে তার মনোনয়নপত্র জমা দিবেন এবং এর পরপরই সকাল 11টায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র সদস্য সহ মেয়র মনিরুল ইসলাম সাকু তিনি বিএনপি ধানের শীষে প্রতীকে মনোনয়নপত্র জমা দেবেন। সব মিলিয়ে নির্বাচনের দিন যত কাছে আসছে ঘনিয়ে আসছে ততই কিন্তু উৎসবের পরিবেশ বিরাজ করছে এই কুমিল্লা সিটিতে। এই হলো নির্বাচন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের খবরাখবর। হিমেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী আহসান হিমেল। টেকো নুডলস, সময়ে অসময়ে সব সময়। দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ তোলার ক্ষেত্র প্রস্তুতে খোদ পদ্মা সেতু প্রকল্পেরই কেউ বিশ্ব ব্যাংকে তথ্য দিয়েছিল, এই অভিযোগ প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর মশিউর রহমানের। চ্যানেল 24-কে তিনি বলেন, যেসব সূত্রের বরাতে গণমাধ্যম তখন এসব খবর প্রচার করেছিল তাদের সম্পর্কেও সরকারকে জানানো উচিত। এসব নিয়ে কোনো তদন্ত হলে বিশ্ব ব্যাংকের উচিত তাতে সহযোগিতা করা। তিনি মনে করেন তা। আরিফুল ইসলাম সাজ্জাদের রিপোর্ট। পদ্মা সেতু প্রকল্প নিয়ে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ একটা সময় বেশ ভুগিয়েছে আওয়ামী লীগ সরকারকে। দেশে বিদেশে ব্যাপক সমালোচনা হয় সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তাকে নিয়ে। পদ্মা সেতুর সেই কাহিনী নানা মহলের চাপে শেষ পর্যন্ত চলে যায় দুর্নীতি দমন কমিশনে। পদ্মা সেতুতে ঋণ বাতিলের ঘোষণার পর বিশ্ব ব্যাংকের করা মামলা সম্প্রতি খারিজ করে দিয়েছেন কানাডার একটি আদালত। এর কারণ হিসাবে বলা হচ্ছে, এ বিষয়ে পর্যাপ্ত তথ্য প্রমাণ পাওয়া যায়নি। সবাই বিশ্বাস এখন যে না, এখানে সত্যিকার কিছু ছিল না। যাদের বিরুদ্ধে কথিত দুর্নীতির চেষ্টার অভিযোগ এসেছিল তাদের অন্যতম প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। তিনি বলছেন, দেশেরই কিছু মানুষ ওই সময়ে বিশ্ব ব্যাংকে নিয়মিত তথ্য সরবরাহ করত। আমার নাম এর ভিতর আসার পরে এই ইমেলগুলো দেখেছিলাম। সেই ইমেল থেকে দেখা যায় যে বাংলাদেশের থেকে কিছু লোক বিশ্ব ব্যাংকে
খোঁজ খবর দিচ্ছিল। সন্দেহ হয় যারা এই খবরগুলো দিচ্ছিল এরা অবশ্যই এই প্রজেক্টের সাথে ছিল এবং প্রজেক্টে কাজ করছিল। ওই সময় পদ্মা সেতু দুর্নীতির চেষ্টা নিয়ে সরব ছিল গণমাধ্যমও। সাবেক এই আমলা বলছেন, যারা তখন ভুল তথ্য দিয়েছিল গণমাধ্যমের উচিত তাদের বিষয়ে অবস্থান পরিষ্কার করা। ঠিক কিভাবে প্রকাশ করবে আমি বলতে পারবো না, যে খাপিয়ে বলবে যে অমুক অমুকে কাজ করছে, আমি সেরকম কোনো কিছু বলছি না। তবে অনুসন্ধান বা সরকারের কাছে জানানো যে দেশের বিরুদ্ধে এই লোকগুলো, দেশের স্বার্থের বিরুদ্ধে এই লোকগুলো আমাদেরকে মিসলিডিং তথ্য দিয়েছে। বিশ্বব্যাংক প্রথমে অর্থমন্ত্রী এবং পরে প্রধানমন্ত্রীকে দুর্নীতি চেষ্টার কিছু তথ্য উপাত্ত সরবরাহ করে। এসব আমলযোগ্য নয় বলে শীর্ষ পর্যায় থেকে বেশ কয়েকবার হতাশাও প্রকাশ করা হয়। কানাডার আদালতের রায়ের পর যারা তথ্য দিয়েছিল বিশ্বব্যাংকে তাদের বিরুদ্ধে তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। আমাদের কোনো ব্যক্তি হয়তো ভুল করেছে, সে ব্যক্তির ভুলের সাথে প্রতিষ্ঠানের ভুল এই দুটোকে যোগ করবেন না, কিন্তু আপনাদের তদন্তে আমরা সম্পূর্ণ সহযোগিতা করবো। এটা বিশ্বব্যাংকের স্বার্থেই আমার মনে হয় তাদের করা উচিত হবে। এত কিছুর পরেও নিজস্ব অর্থায়নে এখন পর্যন্ত পদ্মা সেতুর কাজ শেষ হয়েছে প্রায় 40%। আরিফুল সাজ্জাদ, চ্যানেল 24, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর।